এই যে আজকের বঙ্গবীর নামের টাউট কাদের সিদ্দিকী বাংলাদেশের সীমান্তে ভারতের অস্ত্রে ট্রেনিং এ সৈন্য দিয়ে বাংলাদেশের বিডিআর এর শত শত জওয়ানকে হত্যা করেছিল সেই দিন, সে নাকি মুজিব হত্যার প্রতিবাদ করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে বিএসএফ এর যে উৎপাত হয়েছিল আপনার বাবার আমলে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে একটার পর একটা কু হচ্ছিল সেই দিন। কারা করছিল? জাসদের গণবাহিনী করছে, বামপন্থীরা করেছে, আওয়ামী লীগের যারা পোষ্যরা ছিল তারা করেছে। পুরো বাংলাদেশ রাষ্ট্রের সামরিক ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছে। কারণ আমাদের পানির যে ফ্লো, জানেন যে 74-75 ফারাক্কা দিয়ে যেটা করে হয়েছে, আমার পানির ফ্লোকে এফেক্টেড করা হয়েছে, আমার কৃষি এফেক্টেড হয়েছে। অতএব আপনি আপনার সেই বাবার আমল থেকে একটু শেখেন। 78, 79, 80 সেই অস্থিরতার মধ্য দিয়ে ভারত আসলে কি চেয়েছিল, এক্স্যাক্টলি সেম প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। আপনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং মূল্যবোধের যে গণ অভ্যুত্থানের রাজনীতি, এই রাজনীতিকে অস্থির করে দিয়ে আওয়ামী লীগ এবং হাসিনাকে পুনর্বাসন করবার একটা অপতৎপরতা চলছে। ধর্ষণে চিন্তা করার আগে তাদের যেন লোম দাঁড়িয়ে যায় যে আমি যদি ধর্ষণে কাজ করি, আমি যদি ইপটিজিং করি, আমি যদি নারী হ্যারাসমেন্ট করি, আমাকে এইভাবে শাস্তির আওতায় আনা হবে। আমার সরকার প্রতি আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে নৃশংসভাবে এই ধর্ষকের ফাঁসির ব্যবস্থা। আমাদের ছোটবেলায় 90-এর দশকে আমরা একটা মুভি দেখেছিলাম, ব্যান্ডিট কুইন। আপনাদের যাদের বয়স 40-এর কাছাকাছি তারা হয়তো মনে থাকার কথা। দস্যু রানী ফুলন দেবী 1981 সালে যিনি ভারতের উচ্চ বর্ণের প্রায় 20 থেকে 24 জনকে হত্যা করেছিলেন, কারণ তাকে টানা 2-3 সপ্তাহ তারা ধর্ষণ করেছিল। এই ফুলন দেবী খুবই অভাবী পরিবারের একটা মেয়ে ছিল, নিম্ন বর্ণের হিন্দু মল্লা একটা কাস্ট আছে, একটা জাত আছে সেখানে। উত্তরপ্রদেশের মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এবং বিয়ে হয়ে যাওয়ার পরে তো ওই মহল্লার যারা উচ্চ বর্ণের হিন্দু ছিল, ব্রাহ্মণ ঠাকুর, তাদের দ্বারা সে সপ্তাহের পর সপ্তাহ ধর্ষণের শিকার হয়েছিল। এবং একটা পর্যায়ে তার ভিতরে একটা জেদ কাজ করেছিল যে এই রাষ্ট্র, এই সমাজের কাছে আমি আসলে কখনো বিচার চাইতেও পারবো না, বিচার পাবও না। এই অন্যায়, এই যে বেইনসাফি আমার উপর করা হয়েছে, এটার বিচার আমি নিজে করব। ফুলন দেবী তখন তার এলাকার সবচেয়ে টপ গ্যাং মাস্তানদের সাথে সে গ্যাংয়ে জয়েন করে, এবং কেউ কেউ বলেছে যে সে নিজে ওই গ্যাংটা বানিয়েছিল। বানানোর পরে সে প্ল্যান করে করে, যারা গজনি ছবি দেখেছেন, গজনি সমত আমির খানের, যে পরিকল্পিতভাবে তাদের ধর্ষকদেরকে, ধর্ষক পরিবারের যারা বড় বড় ঠাকুর ছিল তাদের সবাইকে সে হত্যা করেছে, এবং হত্যা করে সে নিজে পুলিশের কাছে সারেন্ডার করেছে। সারেন্ডার করে প্রায় 11-12 বছর সম্ভবত জেল খেটেছে। জেল খেটে পরে বের হয়েছে। তারপরে 94 সালে বলিউড থেকে তার উপরে একটা মুভি হয়, ব্যান্ডিট কুইন, যে ডাকাত রানী। এবং এর পরবর্তীতে ইলেকশনে তিনি এমপি হন। সমাজবাদী পার্টি আছে আপনারা উত্তরপ্রদেশে, সেখানে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হন। 2 বছর পরে তাকে ওই সব এলাকারই যারা জমিদার ঠাকুর পরিবারের সদস্যরা তাকে আবার খুন করে। মানে, এবং আমাদের বেড়ে ওঠার সময়টাতে এই ফুলন দেবীর ঘটনাটা ব্যাপক রকম একটা আলোচনার জন্ম দিয়েছিল পুরো ভারতবর্ষে। যেভাবে আপনার যাদের মনে আছে 93-94-তে আপনার ইয়াসমিন হত্যা, বিএনপির ক্ষমতার সময় যেভাবে পুরো বাংলাদেশকে আলোচনায় নিয়ে এসেছিল, প্রত্যেকটা ক্যাম্পাস, মহল্লা এই আলোচনায় অংশগ্রহণ করেছিল প্রতিবাদের ভাষায়, যে একটা ধর্ষিত বোনকে কিভাবে ভ্যান গাড়িতে করে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া হচ্ছিল, সেই ইয়াসমিন হত্যার কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি বিচার চাওয়ার কোনো আলোচনা করতে এখানে আসি নাই। বিচারের প্রক্রিয়াটা হচ্ছে এমন যে আপনি কতবার চাইবেন, বিচার তো এমনি হওয়া দরকার। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখলাম যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী সহ ভিকটিম পরিবারকে ভিজিট করেছেন। আমরা অবশ্যই ওনাকে এইটা স্বাগত জানাই, অ্যাপ্রিসিয়েট করি, একটা ভালো কাজ করেছেন। ফ্যাসিবাদের আমলের রানীর মতো ওনাকে ডেকে নিয়ে যেতে পারতেন, সেটা ডেকে নিয়ে যান নাই। কিন্তু আমার বড় প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যেদিন আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা সংবিধানের উপরে হাত রেখে শপথ রেখেছেন, সেদিনকার তো আপনি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিলেন।
সেদিনকারই তো আপনি 20 কোটি মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করবেন বলে দায়িত্ব নিয়েছিলেন। নতুন করে আবার কেন রামিসার বোনের দায়িত্ব গত রাতে আপনাকে নিতে হয়েছে? এবং এই প্রশ্নটা আপনাকে, আপনার ক্যাবিনেটকে, আপনার সরকারকে বুঝতে পারার মধ্যে হচ্ছে আগামী দিনে বাংলাদেশে যেন আর কোনো রামিসার মতো ঘটনা না ঘটে তার উত্তরটা নিহিত আছে। আপনাদের এই দায়িত্ব নেওয়ার জায়গাটা আমরা দেখতে চাই না। আমরা দেখেছি নিমতলিতে যখন আগুন লেগেছে তখন সাবেক প্রধানমন্ত্রী 2 বোনকে ডেকে বিয়ে শাদী দিয়েছেন, দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব নেওয়ার গল্প নাটক আমরা বড্ড ক্লান্ত। সিম্পলি প্রয়োজন নাই, কারণ ইতিমধ্যে আপনি বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ভলান্টারি রিজাম্পশন অফ দ্য রেসপন্সিবিলিটি। এটা এমন না যে আমরা কেউ জোর করে আপনাদেরকে ক্ষমতায় বসাইছি। আপনারা দায়িত্ব নিতে চেয়েছেন বলে ভোট করেছেন, ম্যানিফেস্টো দিয়েছেন, নির্বাচনে জিতে শপথ নিয়েছেন। ইটস এ অ্যাবসলিউট ভলান্টারি অ্যাজাম্পশন অফ রেসপন্সিবিলিটি। আপনাকে কেউ চাপিয়ে দেয় নাই। অতএব নতুন করে বাংলাদেশ রাষ্ট্রের কোনো নাগরিকের দায়িত্ব নেবার প্রয়োজন আপনার নাই। দায়িত্ব অলরেডি নিয়েছেন। প্রশ্ন পরে আসবে দায়িত্ব কখনো ছেড়ে দিতে হয় কিনা, সেটা হচ্ছে পরবর্তী আলোচনার বিষয়। আপাতত কোনো দায়িত্ব নেবার প্রয়োজন নাই। আপনাকে দেখতে হবে যে গত 1-2 সপ্তাহ জুড়ে সারা বাংলাদেশ রাষ্ট্র যেভাবে ধর্ষণকে উদযাপন করছে, সেই উদযাপনের জায়গা থেকে ইজ ইট এ মেয়ার ইভেন্ট অফ রেপ অর ইজ এ প্যাটার্ন প্রোপাগেটেড অ্যান্ড ভেরি প্ল্যান ম্যানারে করা হচ্ছে? আমার কাছে মোটেই মনে হচ্ছে না যে একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনারা প্রত্যেকটা ঘটনা দেখেন, যখন শুরু হয় সাডেনলি মনে হয় ধর্ষণের সপ্তাহ পালিত হচ্ছে, ধর্ষণের পক্ষ পালিত হচ্ছে। জেলায় উপজেলায় বিভিন্ন জায়গায় কোর্টে আজকে দেখেছেন খুলনায় গুলি করেছে, চিটাগংয়ে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অভদ্রভাবে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এগুলো হচ্ছে প্যাটার্ন অফ ইনসিডেন্টস। একটা স্কুলের গিয়ে আপনার সেখানে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করে পুলিশ আবার তাকে গণপিটুনির সুযোগও করে দিয়েছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এবং এর ক্লাসগুলো দেখেন, এই ঘটনাগুলো কি গুলশানে ঘটছে, ধানমন্ডিতে ঘটতেছে, আপার মিডল ক্লাস সচ্ছল পরিবার সেই সব জায়গায় ঘটছে, যাদের মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের জীবনে ঘটছে? এই ঘটনাগুলো কোথায় ঘটছে? কেন গরিব বস্তি পাড়ায় এই ঘটনাগুলো ঘটছে? কেন ওই জায়গাগুলোতেই শুধুমাত্র গাঁজার ব্যবসা হয়, ইয়াবার ব্যবসা হয়, ফেন্সিডিলের ব্যবসা হয়? কেন সেই গাঁজাখোরদেরকে ধরার পরে তার হাসি মুখের চেহারা ফুটে ওঠে? কারণ ওই গাঁজার ব্যবসায়ী কয়দিন আগে মাত্র তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপাল থেকে ঘুরে আসছেন। সে কত রিচ ওয়েলদি, সে হলিডে করতে পারে বাংলাদেশে ফেন্সিডিলের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। তাহলে এই যে প্যাটার্ন অফ ইভেন্ট হ্যাপেনিং অন এ রেগুলার ইন্টারভ্যাল, এই ঘটনাটাকে রাষ্ট্র কোনোভাবে একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা, একটা বিচ্ছিন্ন আইসোলেটেড ধর্ষণের ঘটনা আকারে পড়বার কোনো সুযোগ আমাদের নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারকে বলছি, আপনারা যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন, আপনারা যদি সত্যি মনে করেন যে এই রাষ্ট্রের দায়িত্ব আপনাদেরকে দেয়া হয়েছে বাই ওথ অ্যান্ড আন্ডার দ্য কনস্টিটিউশন, দেন ইউ হ্যাভ টু রিমেম্বার এই প্রত্যেক দিনের ঘটনার প্যাটার্নকে প্যাটার্ন আকারে আপনার আলোচনা করতে হবে এবং বিবেচনায় নিতে হবে। মাথায় রাখবেন, আপনাকে মনে করিয়ে দেই, 75 পরবর্তী বাস্তবতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু একইভাবে সারা বাংলাদেশকে বিভিন্নভাবে অস্থির করে তোলা হয়েছিল। এই যে আজকের বঙ্গবীর নামের টাউট কাদের সিদ্দিকী বাংলাদেশের সীমান্তে ভারতের অস্ত্রে ট্রেনিং এ সৈন্য দিয়ে বাংলাদেশের বিডিআর এর শত শত জওয়ানকে হত্যা করেছিল, সেই দিন সে নাকি মুজিব হত্যার প্রতিবাদ করতে চায়। বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে বিএসএফ এর যে উৎপাত হয়েছিল আপনার বাবার আমলে, সেই জিনিসগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে একটার পর একটা কু হচ্ছিল সেই দিন। কারা করছিল? জাসদের গণবাহিনী করছে, বামপন্থীরা করেছে, আওয়ামী লীগের যারা পোষ্যরা ছিল তারা করেছে। পুরো বাংলাদেশ রাষ্ট্রের সামরিক ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছিল, বাংলাদেশের বাজার ব্যবস্থাপনাকে অস্থির করে দেওয়া হয়েছে। কারণ আমাদের পানির যে ফ্লো, জানেন যে 74-75 ফারাক্কা দিয়ে যেটা করে হয়েছে, আমার পানির ফ্লোকে অ্যাফেক্টেড করা হয়েছে, আমার কৃষি অ্যাফেক্টেড হয়েছে। অতএব আপনি আপনার সেই বাবার আমল থেকে একটু শেখেন। 78, 79, 80 সেই অস্থিরতার মধ্য দিয়ে ভারত আসলে কি চেয়েছিল, এক্স্যাক্টলি সেম প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। আপনার নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী এবং মূল্যবোধের যে গণ অভ্যুত্থানের রাজনীতি, এই রাজনীতিকে অস্থির করে দিয়ে আওয়ামী লীগ এবং হাসিনাকে পুনর্বাসন করবার একটা অপতৎপরতা চলছে।
তাহলে যেটা বলছিলাম যে এই যে গাঁজার উপকরণ এবং আমাদের যত মাদকের ব্যবসার সাথে জড়িত জায়গাগুলো আছে, এবং দেখেন এই যে পুরো প্যাটার্ন, ড্রাগ অ্যাডিক্ট যেই ধরনের ফ্যামিলির মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে এবং যারা ধরা পড়ছে, এদের পুরো চক্র দেখবেন সমাজের ক্লাস ডেফিনেশনে তারা নিম্নবিত্ত পরিবারের জায়গা থেকে এসছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে এই কারণে গুরুত্ব দিচ্ছে না এই ঘটনাগুলোতে, যে যেহেতু রাষ্ট্রের আপার ক্লাস এলিটদেরকে এই ঘটনাগুলো এফেক্ট করছে না পত্রিকার কাভারেজ ছাড়া। তাহলে এই রাষ্ট্রটা কোন দিন প্রজাতন্ত্র হবে, রিপাবলিক হবে? আমার সকলের হবে। এবং এই রাষ্ট্রের এই প্রত্যেকটা জায়গাতে বিচারের যখন প্রশ্ন আসবে দেখবেন ধনী মানুষের বিচার পেতে সমস্যা হয় না। কর্পোরেট ক্লায়েন্টদেরকে আমরা দেখেছি তারা হিয়ারিং শুনানি করতে দিন তারিখের অপেক্ষা করতে হয় না, কারণ কর্পোরেট আলাদা বেঞ্চ আছে। কিন্তু গরিব মানুষের বিচারের প্রশ্ন যখন যাবে তখন আপনাকে শোনানো হবে 43 লক্ষ মামলা পেন্ডিং আছে, চাইলেই তো আমরা যখন তখন দ্রুত বিচার করতে পারবো না। কিন্তু যখন ট্যাক্সের প্রশ্ন আসবে, লুটপাটের প্রশ্ন আসবে, সেই দিন দেখবেন শুনানিতে দিন তারিখ পেতে সমস্যা হয় না। তাহলে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বিচার, পুলিশিং, জুডিশিয়াল সিস্টেম, মাদকের বখরা এবং পুরো ট্রেডের সাথে কারা জড়িত, ধর্ষিত করা হচ্ছে সেই সকল পরিবারের সাথে পুরো বলয় দেখবেন আমার সমাজের সবচেয়ে গরিব প্রান্তিক জনগোষ্ঠী। সে শুধু কাঁদতে পারবে এবং সে এটাও জানে যে আমার এই কান্না 15 দিন পরে এত পরিমাণ শুকায় যাবে যে আর চৈত্রের বৃষ্টিতেও সেটা আর দেখা যাবে না। এবং সেটা সে গতকালকে প্রধানমন্ত্রীকেও বলেছে, তার বাবাও বলেছে যে আমি বিচার চাই না, কারণ সেই রাষ্ট্রকে বিব্রত করতে চায় না। কারণ এই রামিসার বাবারা জানে এই রাষ্ট্রটা আমার না, এই রাষ্ট্রটা গুলশানের, এই রাষ্ট্রটা বনানীর, ধানমন্ডির, এই রাষ্ট্রটা পুলিশের, বিডিআরের, আর্ম ফোর্সেসের, ব্যুরোক্রেসির। এই রাষ্ট্র আমার আপনার না। আমি আপনি শুধুমাত্র সংখ্যা, মারা যাওয়ার পরে বলবে রোড অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, হামে 500 শিশু মারা গেছে, করোনাতে এত হাজার লোক মারা গেছে। আমি আপনি এই দেশের নাগরিক না। এই রাষ্ট্র আমাকে আপনাকে নাগরিক সত্তা আকারে স্বীকার করে না। এবং এজন্য আমরা বলছি যে রিপাবলিক বানানোর যে লড়াই আমাদের জেনারেশন আফটার জেনারেশন করতে হয়েছে, 24-এর গণ অভ্যুত্থানের যে লড়াইটা ছিল যে এই রাষ্ট্রটাকে আমার করে বানানোর, আমার গরিবের দুঃখী মানুষের রাষ্ট্র হবে। দুঃখী মানুষকে এটা বলতে হবে না যে আমি বিচার চাই না। বিচার কেন দুঃখী মানুষের কাছে যায় না? কেন তাকে ড্রাগ অ্যাডিক্ট হতে হচ্ছে? কেন তাকে বছরের পর বছর বস্তিতে, ফুটপাতে, রাস্তায় ঘুমায় কেন ফেন্সিডিল, ইয়াবা সেবন করতে হচ্ছে? এই পুরো প্রকল্পের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে যে এই রাষ্ট্রটা আসলে গণমানুষের, আমার আপনার রাষ্ট্র না। এই রাষ্ট্র প্রকল্পটা আসলে একটা ধনিক শ্রেণীর পুঁজিকে ডিল করবার রাষ্ট্র। এবং আমরা চাই সেই রাষ্ট্র প্রকল্প থেকে আমার যে মুক্তির লড়াইতে বলা ছিল এই ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডেমোক্রেটিক রিপাবলিক, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে যে এই প্রজাতন্ত্র গড়বার লড়াই আমরা সামিল হয়েছিলাম 71-এ, 24-এ, এই প্রজাতন্ত্র বানানোর মধ্য দিয়ে আজকে রামিসা হত্যার বিচারের পোর্টফোলিও প্রোফাইল খুঁজতে হবে। এটা সিম্পলি চার্জশিট কবে দেবেন, কতদিনের ভিতরে ট্রায়াল করবেন, কতদিনের ভিতরে আপিল করবেন, ফাঁসি দিচ্ছেন না যাবজ্জীবন দিচ্ছেন, এই ফ্রেমের মধ্যে আপনাকে বেঁধে দেওয়া মানে হচ্ছে আপনাকে আসলে সাইড লাইনে ফেলে দেওয়া। আপনি প্রতিদিন শহীদ মিনারে যাবেন, প্রেস ক্লাবে যাবেন, গণমাধ্যমে যাবেন, কথা বলবেন, কিন্তু বিচার আপনি পাবেন না, আপনার ন্যায্যতা আপনি পাবেন না। এবং দেখেন এত পরিমাণ মাদক নিয়ে আলোচনা হচ্ছে, এই মাদক কারবারি কারা? বাংলাদেশের প্রত্যেকটা মাদক ব্যবসার সাথে সরকারি দল জড়িত, প্রত্যেক জায়গায় জড়িত। যেই যে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছেন, হাসতে হাসতে সে পুলিশের গাড়িতে উঠতেছে। পিচ্চি রাজারা কি শুধু পিচ্চি থাকে? ওরা বড় হয় না, ওরা সংসদে যায় না, ওরা ক্যাবিনেটে বসে না। এই মাদক ব্যবসায়ী রাজারাই তো বাংলাদেশকে আজকে লুটে পুটে খাচ্ছে। যেই মাদক ব্যবসায় পিচ্চি রাজার প্রজাতন্ত্রে আমরা সবাই এখনো প্রজা হয়ে বসবাস করছি। এবং ওর জন্য এটা প্রজাতন্ত্র, কারণ ও হাসে, কারণ ও জানে যে এই প্রজাতন্ত্রের মালিক ও যাবে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য বাটপার, ক্রিমিনাল, টাউট লয়াররা ফ্রন্ট সাইডে 10 জন 15 জন যাবে ওর জামিনের জন্য। ও একদিনে 15-20 লাখ টাকা খরচ করে জামিনে বের হয়ে আসবে। কিন্তু বিনামূল্যে, বিনা বেচারে যারা মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটবে, তার জন্য এখানে এই রাষ্ট্রে কোনো বিচার পাবেন না। অতএব সেই রাষ্ট্র যে প্রজাতন্ত্র না, এই রাষ্ট্র যে আমার হয়ে ওঠে নাই, এর প্রত্যেকটা কাঠামোর মধ্য দিয়ে দেখলে পরে আপনি বুঝবেন যে এই রাষ্ট্র আমার না।
মাদক ব্যবসায় শুধু দেখেন ফেন্সিডিলের ব্যবসা বিএসএফ এর নেতৃত্বে হয়, ইয়াবার ব্যবসা করে হচ্ছে বার্মার গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এর মতো বার্মার যে মিলিটারি গোয়েন্দা সংস্থা আছে তার নেতৃত্বে এটার প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং পাচার, পুরো ইয়াবার ব্যবসাটা হলো মিয়ানমারের এই জান্তারা করছে। এর সাথে যোগ হয়েছে আরাকানে, রাখাইনে যারা আজকে আরাকান আর্মির নামে স্বাধীনতা যুদ্ধের ব্যবসা করতেছে। বাংলাদেশের 60,000 কোটি টাকার ইয়াবা লেনদেন, খাওয়া দাওয়া, সেবন হচ্ছে। আপনি 3টা উচ্চমানের দুর্নীতি পরায়ণ পদ্মা সেতু করতে পারতেন এই টাকা দিয়ে, 3টা পদ্মা সেতু করতে পারতেন যে পরিমাণ আমার ছেলেমেয়েরা ইয়াবা সেবন করতেছে, ফেন্সিডিল। এবং যেই লেভেলের আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি, মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এমন পুলিশ অফিসার এবং এক্সপার্টরা আমাদেরকে বলেছে যে মাদকের সাথে ইদানিং এমন এমন এলিমেন্ট যোগ করা হচ্ছে যেই উপকরণগুলো আপনাকে কিছুক্ষণের জন্য তটস্থ করে দেয়, মানসিকভাবে বৈকল্য করে দেয়, এবং তখন আপনাকে হিপনোটাইজ করে যে কোনো একটা কাজ করানো সম্ভব। ওই ডোজটা দিয়ে বলা হবে ওকে খুন করো, ওকে মারো, ওকে ধর্ষণ করো। অতএব এই যে পুরো প্রকল্প মাদকের, এটা যে একটা আমার রিপাবলিক বিরোধী জায়গা, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনাদেরকে এটা ডিল করতে হবে। শুধুমাত্র আমাদেরকে বুঝবাজ দিয়েন না, তাকে তো গ্রেফতার করা হয়েছে, 7 দিনের ভিতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই গ্রেফতার করার নাটক, 7 দিনের ভিতরে চার্জশিট দেবার নাটক সোনার বাংলায় আমরা দশকের পর দশক, বছরের পর বছর ধরে দেখেছি। তাই এটা এই কাঠামোকে যতদিন পর্যন্ত আমরা ভাঙতে না পারছি, অতদিন পর্যন্ত শুধু বিচারের দাবিটা শুধুমাত্র দিন তারিখে, দিবসে, মাসে আটকে রাখার মধ্য দিয়ে রামিসাদেরকে আমরা বাঁচাতে পারবো না। ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে সমাজ কাঠামো ভেঙে যাচ্ছে। এই ঘটনাগুলো 70-এর দশকে কেন হয় নাই, 80-র দশকে কেন হয় নাই? তথ্য প্রযুক্তি, পরিবার ভেঙে যাওয়া, নীতি নৈতিকতার ব্রেকডাউন, টোটাল সোশ্যাল মোরাল ব্রেকডাউন হচ্ছে এই সমাজে, যেটা নিয়ে আমাদের রাজনীতিবিদ, চিন্তক, সিভিল সোসাইটি কাঠামোগতভাবে কেউ সেটা নিয়ে আলোক করছেন না। আমি আহ্বান করব, যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিব আছেন, সমাজের বুদ্ধিজীবী আছেন, পুরোহিত আছেন, গির্জায় মন্দিরে যারা প্রার্থনা লিড করেন, সবাই যার যার জায়গা থেকে এই বিষয়গুলোতে আওয়াজ তোলেন। এইটা শুধুমাত্র বিচার করে সমস্যার সমাধান করা যাবে না। এই যে টোটাল সভ্যতাগত মানবিক বৈকল্য নষ্ট হয়ে গেছে একটা সমাজের, এবং যেটাকে আরো বেশি এক্সপিডাইট করেছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ইউরোপে যারা হিটলার এবং মুসোলিনির নাৎসিজম এবং ফ্যাসিবাদ নিয়ে গবেষণা করেছে, তারা তাদের ফাইন্ডিংসে তারা দেখিয়েছে, লম্বা সময় যদি একটা জনপদের মানুষ বদ্ধ জায়গায় থাকে, মত প্রকাশ করতে না পারে, স্বাধীনভাবে চিন্তা করতে না পারে, কথা বলতে না পারে, তখন তাদের ভিতরে অনেক ধরনের মানসিক রোগ, বৈকল্য ধারণ করে। যেই জিনিসগুলো আমরা গত 17 বছর থেকে 20 বছরের ভিতরে এক্সপিডাইট হতে দেখেছি, এই সমাজে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য ক্রসফায়ারের শিকার হয়েছে। এই সোনার বাংলায় শুধুমাত্র ভোট দিতে রাজি হয় নাই, জাল ভোট দিতে রাজি হয় নাই বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। 6,500 নাগরিকের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গত 56 বছরের সবচেয়ে ভয়ঙ্কর 4টা গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, 24-এর গণহত্যা, রাজনৈতিক দলগুলোর উপরে জুলুম, নির্যাতন, গুম খুনের যে গণহত্যা আমরা দেখেছি। এবং এই পরিবেশের মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশের জনগণকে তার মত প্রকাশ করবার যে স্বাধীন সত্তা দেওয়া দরকার ছিল, স্পেস দেওয়ার দরকার ছিল, সেই স্পেসটাকে তারা নষ্ট করে দিয়েছে। এবং ফ্যাসিবাদের গবেষকরা বলেছেন এই স্পেসের মধ্য দিয়েই হচ্ছে মানসিক বৈকল্য তৈরি হয়। তাই আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, আমরা এসে দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষের আচরণগুলো সাধারণ না, স্বাভাবিক না। প্রচন্ড রকম অস্থিরতা এই সমাজে কাজ করছে। সবাই দেখবেন প্রচন্ড অসন্তুষ্ট, বিরক্ত, কেমন যেন এমন একটা ভাব নিয়ে চলেন, কোনো কিছুর প্রতি তার কোনো সন্তুষ্টি নাই। অতএব এই রাষ্ট্র কাঠামো আমাকে যে কন্টিনিউয়াসলি একটা প্রেসার, একটা ভলাটাইল সাসপেনশনের মধ্যে রেখেছে, এই রাষ্ট্রের মধ্য দিয়ে আমার যে মানসিক বিকাশ হওয়ার প্রয়োজন ছিল, সেই বিকাশ আমরা গত 20 বছরে দেখতে পাই নাই, বরং পিছনের দিকে নিয়ে গেছে। তাই আজকে এই রামিসা ফেনোমেনা আকারে পড়া দরকার আমাদেরকে।
এইটা শুধুমাত্র একটা ঘটনা আকারে পড়ে এই সমাজ কাঠামোর বৈকল্য, এই সমাজ কাঠামোর ভেঙে পড়া জায়গা থেকে রিপাবলিক করে নিয়ে আসা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বানানোর যে লড়াই, সেই লড়াইতে ফিরায় নিয়ে আসাটা কোনো চারটিখানি সহজ আলাপ হবে না। তাই আজকে দেখেন, আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে এই যে নাগরিক সত্তার কলাপস হয়েছে, এইরকম একটা ঘটনায় যেখানে আজকে শহীদ মিনারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবার কথা ছিল, কিন্তু এই রাষ্ট্রের নাগরিক সত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তারা রাস্তায়, ঘাটে, বাজারে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, শহীদ মিনারে প্রতিবাদ করতে আসার প্রয়োজনীয়তা পর্যন্ত মনে করে নাই। তাহলে আজকে আপনারা যারা বেঁচে আছেন, আপনাদের যাদের ঘরে সন্তানটা যদি আগামী দিনে রাবিসা হয়, বাংলাদেশের চেহারাটা আজকের মতোই হবে। অতএব সেটা মাথায় রাখতে হবে যে আজকে যদি আপনি অন্যের জন্য লড়াই না করেন, আপনি অন্য আরেকজনের রামিসার জন্য, তনুর জন্য, আসিয়ার জন্য যদি পথে না নামেন, আপনি যেদিন তনু আসিয়া হয়ে যাবেন, আপনার মেয়ে যেদিন রামিসা হয়ে যাবে, সেদিন আপনার জন্য লড়াই করতে সোনার বাংলায় কেউ নামবে না। তাই এই রিপাবলিক হবার শর্ত হচ্ছে আপনাকেও নাগরিক সত্তার প্রমাণ দিতে হবে প্রত্যেক দিন যে এই রাষ্ট্রের মালিক আমি, এই রাষ্ট্রের ভালোতেও আমার যায় আসে, খারাপ হলেও আমার যায় আসে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমার বক্তব্য আছে। I am not simply happy with the governance and the republic how it has been governed with. এই কথাটা বলতে পারার মধ্য দিয়ে হচ্ছে আপনার নাগরিক সত্তার প্রমাণ দিতে হবে। যদি আপনারা রাষ্ট্র আকারে, নাগরিক আকারে এটার প্রমাণ দিতে না পারেন, শুধু বোধ করবেন আমরা বিচার চাইব, অনলাইনে একটা স্ট্যাটাস দিব আর বাংলাদেশ বদলে যাবে, এটা হচ্ছে বোকার স্বর্গে বাস করার মতো। সেই বাংলাদেশ বদলে যায় নাই গত 17-18 বছরে। ওই বাংলাদেশ বদলে যাওয়ার জন্য আবু সাইদ মুগ্ধদেরকে বুকের কলিজাকে সামনে রেখে গুলির সামনে দাঁড়াতে হয়েছিল, বলতে হয়েছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ওই কথা বলবার মধ্য দিয়ে মুগ্ধরা আহত, শহীদ হয়ে যাওয়া লড়াইরত যোদ্ধাদেরকে পানি দিতে দিতে এসে এসে জীবন দিয়ে গেছে এই রিপাবলিকের জন্য। এটা বলবার জন্য যে এই রিপাবলিকে আমরা রামিসা দেখতে চাই না, আসিয়া দেখতে চাই না, তনু দেখতে চাই না। এবং সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের রিপাবলিক করবার কালেকটিভ লড়াই। এটাই হচ্ছে মুক্তির লড়াইয়ের স্টেজ আফটার স্টেজ, যেটার জন্য আমাদেরকে লড়ে যেতে হবে। আসেন সবাই মিলে সেই লড়াইয়ের পথে অগ্রগামী হই, যার যার জায়গা থেকে আমার রোল প্লে করি, নাগরিক সত্তায় উদ্ভাসিত হই। তখনই শুধুমাত্র আপনার স্বপ্নের লাল পতাকার বাংলাদেশকে আগামী দিনে আপনারা দেখতে পাবেন। সেই লড়াইতে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।